কৃষ্ণনগর নামে এক গ্রামে ভূষণ নামে এক ব্যক্তি বাস করত। ভূষণ খুবই সাদামাটা মনের মানুষ। সে দান পুণ্য করায় বিশ্বাস করত। আর ওর এই কাজের জন্য গ্রামের সকলেই ওকে খুব প্রশংসা করত। যদিও ভূষণ ছিল খুবই গরিব, তার নিজের কাছে খাওয়ার জন্য কিছু না থাকলেও সে কাউকে সাহায্য করতে কখনো পিছুপা হতো না। হঠাৎ একদিন সকালবেলা ভূষণ যখন খাবার তৈরি করে খেতে বসলো, এমন সময় হঠাৎ করে কোথা থেকে এক ভিখারি এসে হাজির হলো। বাবা, আমি দুদিন ধরে কিছু খাইনি গো, আমাকে কিছু খেতে দেবে? আমি খিদের জ্বালা একদম চলতে পারছি না। আরে কাকা, আপনি বাইরে কেন? ভেতরে আসুন, আপনি আমার সাথে বসে খাবার খেয়ে নিন। এত অল্প খাবারে তো আমার পেট ভরবে না। কোনো ব্যাপার না, অন্য কোনো ঘরে গিয়ে চেয়ে খেয়ে নেব। তুমি খেতে বসো, খেয়ে নাও বাছা। আরে কাকা, এই সমস্ত খাবার আপনিই খেয়ে নিন, আমার না খেলেও চলবে, আমি কাল রাতে খাবার খেয়েছিলাম। এই বলে ভূষণ নিজের খাবারের থালা ভিখারিকে দিয়ে দেয়। ভিখারি খাবার দেখে আর না খেয়ে থাকতে পারল না। সে তাড়াতাড়ি দু হাত দিয়ে খেতে শুরু করলো। খাবার শেষে ভিখারি ভূষণকে আশীর্বাদ দিল। সৃষ্টিকর্তা তোমাকে সবসময় সুখে শান্তিতে রাখুক বাছা। তুমি নিজে না খেয়ে আমাকে খেতে দিয়েছো। আজকাল এই ঘোর কলিযুগে তোমার মতো তো দানবীর লোক পাওয়া যায় না, খুব মুশকিল। কিন্তু সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করব, সৃষ্টিকর্তা যেন তোমাকে সবসময় ভালো রাখুক। এই বলে ভিখারি চলে গেল। কিন্তু ভূষণের খুবই খিদে পেয়েছিল। ভূষণ রান্নাঘরে গিয়ে রান্নাঘরে রাখা হাঁড়িগুলোকে দেখতে লাগলো। হাঁড়িতে খাবারের একটা দানাও ছিল না। এ কি, ঘরে একটা খাবারের দানাও নেই? চলো একটা কাজ খুঁজে দেখি, তাতে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। যাই হোক, আমি না খেলেও কাকাটা পেট ভরে খেতে পেরেছে, এতেই আমি খুশি। এই বলে ভূষণ ঘর থেকে বেরিয়ে পড়ে। অমনি সময় গ্রামের মদনলাল নিজের বউকে বলতে লাগলো, আরে কখন থেকে এই ভারী বস্তাগুলো আমি একাই বয়ে যাচ্ছি। এখনই ভূষণকে ডেকে নিচ্ছি, তুমি দেখে নিও ও কীভাবে আমাকে সাহায্য করে। এমনিতেও ও সবসময় অন্যকে সাহায্য করার জন্য পাগল হয়ে থাকে। যদিও ওর পকেটে একটা ফুটো করেও থাকে না, কিন্তু তার বড় দানবীর হওয়ার ভূত মাথায় চেপে থাকে। আরে কেমন আছেন মদনলাল ভাই? সব কুশল তো? এই বস্তাগুলো ক্ষেত থেকে বয়ে আনছেন কি? আরে হ্যাঁ বাবা, খেতে এখনো 10 বস্তা সবজি আনতে বাকি আছে। যদি তুমি আমাকে বস্তাগুলো আনতে সাহায্য করতে, তবে আমার অনেক সাহায্য হতো। আরে কেন নয়, এখনই চলুন, আমি ক্ষেত থেকে বস্তাগুলো আপনার বাড়ি অবধি আনতে আপনাকে সাহায্য করব। এ তো খুবই বোকা, আর একে বুদ্ধ বানানো তো আমার বা হাতের কাজ। চলো, এই সুযোগে আমার কাজগুলো ওই বুদ্ধটাকে দিয়ে করিয়ে নেব, আর আমার একটু বিশ্রাম নেওয়াও হয়ে যাবে। এই বলে মদনলাল ভূষণকে দিয়ে অনেকগুলো বস্তা ক্ষেত থেকে আনাতে শুরু করে। এদিকে ভূষণের খুবই খিদে পাচ্ছিল। সব বস্তাগুলো আনা শেষ হলে মদনলাল ভূষণকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ ভূষণ ভাই, যদি তুমি না থাকতে না, তবে এই বস্তাগুলো আনতে আমার রাত হয়ে যেত। অনেক সময় ধরে বস্তা বওয়ার ফলে ভূষণের অনেক কষ্ট হয়ে যায়। ও এবার দোকানে গিয়ে বাকিতে খাবার এনে তা রান্না করে খাচ্ছিল। পরের দিন সকালে ওর দরজায় কারোর কান্নার আওয়াজ টের পাচ্ছিল। ভূষণ দরজা খুলে দেখলো যে তার পাশের বাড়ির রফিক ওর বউকে মারছে। আরে আরে রফিক, তুমি তোমার বউকে কেন এমন ভাবে মারছো? আরে কেন মারবো না? আমার বউ, আমি মারবো বা যা খুশি তাই করুক, তাতে তুই বলার কে হে? দেখ রফিক, সকাল সকাল এরকম মারপিট করা ভালো নয়। পুরো গ্রামের লোক সবাই দেখছে, এগুলো কি ঠিক? আরে ভূষণ বাবা, তুমি এই অমানুষটাকে কি আর বোঝাচ্ছ? এই অমানুষটাকে বোঝানো আর নিজের মাথা দেওয়ালে ঠোকা সমান কথা মনে হচ্ছে। সকাল সকাল চামেলির কাছ থেকে টাকা নেওয়ার জন্য মারপিট করছে।
জামাইলির কাছে টাকা নেই তো আর কি করবে? আরে এই বুড়ি, চুপ কর, তোর এত কথা বলার দরকার নেই। এ তো ঘোর কলিযুগ। এই কলিযুগের বাচ্চারা তার থেকে বড়দের সম্মান দিতে জানে না। আরে আমি তো তোর মায়ের বয়সী, কিছু তো সম্মান কর। কিন্তু তুই তো আমার সাথে খারাপ ব্যবহার করছিস রে। কিন্তু আমি তো আপনাকে বলিনি আমাদের মাঝখানে কথা বলতে। এই বলে রফিক চামেলিকে আবার মারতে শুরু করে, কিন্তু ভূষণ এইগুলো আর নিজের চোখে আর দেখতে পারল না। ভূষণ রফিকের হাতটা ধরে চাপাট করে একটা চড় বসিয়ে দিল। এটা দেখে সমস্ত গ্রামবাসী হাততালি বাজাতে লাগে। একদম ঠিক করেছো, ও এটারই যোগ্য। আরে নিজের বউকে মারে, আবার নিজেকে পুরুষ বলতে লজ্জা করে না? আরে ভূষণ ভাই, তুমি তো একদম ঠিক কাজ করেছো। একে তো মেরে মেরে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। আমি চামেলিকে একদম ছাড়বো না, আমার টাকা চাই। যদি সন্ধ্যের মধ্যে আমি টাকা না পাই তবে আমি আবার চামেলিকে মারবো, তখন দেখবো কে একে বাঁচাতে আসে। আরে এই ধর টাকা, এবার যা এখান থেকে। আবার যদি শুনি না যে তুই চামেলিকে মেরেছিস, তবে তোকে পুলিশে দিয়ে মার খাওয়াবো, বুঝেছিস? বাবা ভূষণ, তুমি একদম ঠিক কাজ করেছো। গ্রামের সকলে এই ঝামেলা দেখছিল। তার মধ্যে দিয়ে এক মহিলা বলল, আপনি সত্যিই খুব ভালো মনের মানুষ। সব সময় সবার সাহায্য করতে থাকেন, সবাই যাতে সুখে থাকে আপনি তাই চেষ্টা করেন। গ্রামের সবাই চায় যে গ্রামের পরবর্তী প্রধান আপনিই হন। আরে এ তো খুব ভালো কথা শোনালে তুমি। আমিও অনেক দিন ধরে এই কথাটা মনে মনে ভেবে রেখেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ ভূষণ ভাই, তুমি গ্রামের প্রধান হয়ে যাও, গ্রামের অনেক উন্নতি হবে। সজ্জন সিং এর পাশে তো লোক জিতেও ভয় পায়। আর ওদিকে রইল আমাদের কোনো সমস্যার কথা, ওর সামনে কেউ মুখ ফুটে কিছু বলতেই পারে না। ভূষণ সবাইকে সব রকম সমস্যায় সহযোগিতা করত। এই জন্য গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল যে তাদের পরবর্তী প্রধান ভূষণই হোক। এই কথা গ্রামের প্রধানের কানে গেল। প্রধান সজ্জন সিং এই কথা শুনে খুবই ক্রোধিত হলো। কে ওই গরিব ভূষণ, এত বড় সাহস! পকেটে নেই এক ফুটো করি, ওদিকে আবার ছেলে আবার বড় প্রধান হবে। আমি ওকে ছাড়বো না। আরে হ্যাঁ মালিক, গ্রামের সবাই বলছিল যাই যা কিছুই হোক না কেন গ্রামের পরবর্তী প্রধান তো ভূষণই হবে। এবার আপনাকে কিছু একটা করতে হবে, না হলে ভূষণ আপনার গদিটা ছিনিয়ে নিয়ে যাবে। এই কথা শুনে প্রধান খুবই চিন্তায় পড়ে গেল। এবার প্রধান ভাবতে লাগে যে এমন কি করা যায় যাতে রাস্তার কাঁটা ভূষণ চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এদিকে দেখতে দেখতে পরবর্তী নির্বাচনে গ্রামের সকলে ভূষণকে পরবর্তী প্রধান বানিয়ে দেয়। এইভাবে অনেক দিন কেটে গেল। এবার যখন রেশন দেওয়ার সময় হয় তখন সজ্জন সিং রেশনে মেলাবট মেশাতে শুরু করে, যা ভূষণের অজানা ছিল। আরে ভূষণ বাবা, তোমাকে গ্রামের প্রধান হতে দেখে আমার মনটা খুশিতে ভরে উঠল। এবার কমসে কম ভালো রেশন আয় ঠিক সময়ে পাওয়া যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিকঠাকই হবে। আপনারা সকলে মিলে আমাকে গ্রামের প্রধান বানিয়ে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আর এটাকে আমি যাতে ভালো করে পালন করতে পারি এটাই আশীর্বাদ করবেন। আরে হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের গ্রামের উন্নতি হবেই হবে, তা কেউ আটকাতে পারবে না। গ্রামে যেই রেশন দেওয়া শুরু হলো সবাই কত খুশি, কারণ এবার সবাই সম্পূর্ণ রেশন পেয়েছে। এর আগের প্রধান তো তাদের অর্ধেক রেশনই দিত না। গ্রামের সকলে রেশন পেয়ে গেছে। এর পরের দিন সকালে গ্রামে শুরু হলো কোলাহল, চিৎকার, চেঁচামেচি। তাদের নতুন প্রধান মেলাবেটি রেশন দিয়েছে। এবার গ্রামের সকলে এক জায়গায় জড়ো হয়ে ভূষণকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। আমরা সকলে তোমাকে ভরসা করে গ্রামের প্রধান বানিয়েছি, কিন্তু তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে। বাবা ভূষণ,
আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করিনি। আরে আমাদের রেশন মেলাবট করে তুমি কি পেলে? তুমি তো সবসময় গ্রামের লোকদের ভালো চেয়েছো, তো রেশনের মেলাবট হলো কেন? এতটা মেলাবট তো আমাদের আগের প্রধানও করতো না। তোমাকে প্রধান বানিয়ে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। একদম ঠিক কথা বলেছেন কলাবতী কাকি। তুমি এক্ষুনি এই গ্রাম থেকে বেরিয়ে যাও। তুমি এই গ্রামে থাকার যোগ্য নও। এই সমস্ত কথা চলাকালীন গ্রামের আগের প্রধান এসে হাজির। আরে হ্যাঁ হ্যাঁ, এখনই একে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। এর উপর ভরসা করে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। এবার ভূষণকে গ্রামবাসীরা গ্রাম থেকে বের করে দেয়। পুরনো প্রধান ও তার চাকর দুজনই খুবই খুশি, কারণ এই সমস্ত কাজ তো তারা দুজনই করেছে। এবার গ্রাম থেকে ভূষণ বের হওয়ার পর অনেক দূরের জঙ্গলে চলে আসে। একটা গাছের নিচে বসে গ্রামবাসীদের কথা ভাবতে থাকে। যে গ্রামবাসীদের আমি এত সাহায্য করেছি, নিজের আগে তাদেরকে নিয়ে ভেবেছি, আজ তারাই কিনা আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। আরে রেশনে মেলাবট আমি কেন করতে যাব? যদি আমি রেশনে মেলাবট না করে থাকি তাহলে করলোটাকে? এগুলো অবশ্যই ওই বেটা সজ্জন সিং এর কাজ। আমার এতবার বলার সত্ত্বেও আমার কথা কেউ বিশ্বাস করলো না। আমি এগুলো কখনোই ভুলতে পারবো না। এদিকে প্রধান আবার নিজের চাল চালে, গ্রামের সবার বিশ্বাস আবার জিতে নেয়। সজ্জন সিংকে আবার সবাই গ্রামের প্রধান হিসাবে মেনে নেয়, কারণ ভূষণ তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এইভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। ওদিকে ভূষণের কোনো খবর টবরও নেই। একদিন সকালে প্রধানের চাকর জঙ্গলের রাস্তা বাড়ির দিকে যাচ্ছিল। তখন দুজন লোককে কথা বলতে শুনেছিল। তারা ভূষণকে নিয়ে কথা বলছিল। চাকরটি ভয়ে ভয়ে প্রধানের কাছে গিয়ে বলে, মালিক মালিক, জঙ্গলের মধ্যে আমি দুজন লোককে কথা বলতে শুনলাম। তারা দুজনে ভূষণকে নিয়ে কথা বলছিল। জঙ্গলে যে তাল গাছটা আছে না, ওখানে ভূষণ আত্মহত্যা করেছে। আর এই ঘটনা 1 সপ্তাহ আগে ঘটেছে। এর মানে হলো যে আমার রাস্তার কাটা চিরজীবনের জন্য আমার রাস্তা দিয়ে সরে গেছে। চলো, ভালোই হলো। আরে মালিক, এই কথা তো গ্রামবাসীরাও জেনে গেছে। কি জানি তাদের কাছে এই কথাটা কি করে গেল। মনে হচ্ছে ওই জঙ্গলের 2 ব্যক্তি বলেছে। আরে গ্রামের সবাই স্বার্থপর। ভূষণ গ্রামের জন্য কত কিনা করলো, কিন্তু গ্রামের সবাই এখন ওকে বলছে ভূষণ নাকি লজ্জায় আত্মহত্যা করেছে। গ্রামের সবার সাথে সাথে প্রধানও এ কথা মেনে নিল যে ভূষণ আত্মহত্যা করেছে। কয়েকদিন পর ভূষণ হঠাৎ প্রধানের দরজায় গিয়ে হাজির হয়। সন্ধ্যার সময় চারিদিকে অন্ধকার হয়ে আসে। প্রধান তার চাকরকে ডেকে বলে, এই সামনে রাখতে কে দাঁড়িয়ে আছে? আমার তো মনে হচ্ছে ভূষণ দাঁড়িয়ে আছে। তার মানে ভূষণের ভূত? মালিক, এ ভূষণেরই ভূত। মনে হচ্ছে এ আপনার থেকে প্রতিশোধ নিতে এসেছে। আমি বাবা পালাই। আমার এই যৌবনে মরতে চাই না। বাড়িতে 4খানা বাচ্চা আছে আর 2 বউ আছে। প্রধানের চাকর এই বলে পালিয়ে যায়। ভূষণ যেই সামনের দিকে এগোতে থাকে, প্রধান তত বেশি ভয়ে কাঁপতে থাকে। আরে এখানেই দাঁড়িয়ে যে ভূষণের ভূত। বল তোর কি চাই? আমি তোকে সব দিতে রাজি। আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, শুধু আমাকে ছেড়ে দে। আমাকে মারিস না। না, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমাকে বরবাদ করেছো। এবার তুমি গ্রামবাসীদের কাছে গিয়ে সব দোষ স্বীকার করবে, তা না হলে আমি তোমার ঘাড় মোটকে মেরে ফেলবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি গ্রামবাসীদের সামনে সব ভুল স্বীকার করে নেব। শুধু দয়া করে আমাকে মেরো না ভূত ভাই। এবার প্রধান রাতের বেলাতে সমস্ত গ্রামবাসীদের ডেকে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নেয় যে সেই দিন রেশনে মিলাবট প্রধান সজ্জন সিং ও তার চাকর দুজনে মিলেই করেছিল। এতে ভূষণের কোনো দোষ নেই। আপনারা আমাকে ভূত ভেবে ভয় পাবেন না। আমি আপনাদের ভূষণ। আমি আত্মহত্যার খবর মিথ্যে ছড়িয়েছিলাম
যাতে আমি আসল অপরাধীকে আপনাদের সামনে হাজির করতে পারি। এই নিন অপরাধী আপনাদের চোখের সামনে। আমি সব সময় গ্রামবাসীদের সাহায্য করেছি, এই জন্যেই আপনারা সকলে আমাকে দানবীর বলেছেন। আরে হ্যাঁ হ্যাঁ ভাই, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ি। ঠিক সেই সময় গ্রামবাসীরা প্রধান সজ্জন সিংকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে ভূষণকে আবার প্রধান বানিয়ে দেয় আর ভূষণের কাছে ক্ষমা চায় যে তারা প্রধানের মিথ্যা কথায় পড়ে এগুলো করেছে। তারা কোনো চিন্তা ভাবনা না করেই ভূষণকে গ্রাম থেকে বের করে দেয়।